নমস্কার, আপনারা দেখছেন ট্রাইব টিভি বাংলা। আপনাদের সঙ্গে আমি, আমার নাম শান্তনু। কথায় আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আমরা কিন্তু গঙ্গাসাগরে যাই, সাগর মেলা আমাদের প্রত্যেকের কাছে কিন্তু, অর্থাৎ বাঙালিদের কাছে কিন্তু খুব বড় একটা ইম্প্যাক্ট রাখে। তীর্থ করার জন্য কিন্তু আমরা যাই গঙ্গাসাগরে। কেন এই প্রসঙ্গ দিয়ে আজকের টার্গেট হটস্পট এর এপিসোড শুরু করছি। আমরা আজকে টার্গেট হটস্পটের যে লোকসভা কেন্দ্রের অন্তর্গত কথা বলবো, গঙ্গাসাগর কিন্তু সেই লোকসভা কেন্দ্রের অন্তর্গত। আপনারা জানেন টার্গেট হটস্পট যে কনসেপ্টের প্রোগ্রাম করছি, এটি ইলেকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম শো, আপনারা প্রত্যেকে জানেন। কিন্তু আমাদের এই প্রোগ্রামে আপনারাই কিন্তু ইনভলভ থাকেন, কারণ আপনারা এত কমেন্ট করেন এবং আমাদের শো সোশ্যাল মিডিয়াতে দেখার পর আপনাদের কমেন্ট, আপনাদের প্রশ্ন আমরা চাই আরও আপনারা করুন এবং যতটা সম্ভব মিট আপ করার আমরা কিন্তু চেষ্টা করি। এবং এই প্রোগ্রামের কনসেপ্টটি আপনাদের জন্যই। আপনাদের এলাকার কি প্রবলেম, কি হয়েছে, কি হয়নি, কেন হয়নি, এমপিকে দেখা গেছে কিনা, তার কমিটমেন্ট, তার প্রতিশ্রুতি কতটা পেয়েছেন, রাজ্য কেন্দ্রের প্রকল্প পান কিনা, কীভাবে ভোট দেবেন, কাকেই বা ভোট দেবেন, কোন দিকে হাওয়া, কি হতে পারে, রাজনৈতিক সমীকরণ কি, কার অ্যাডভান্টেজ, কার ডিসঅ্যাডভান্টেজ, কে প্রচারে এগিয়ে, কে প্রচারে পিছিয়ে, এই সব নিয়েই কিন্তু টার্গেট হটস্পট। তো আমাদের আজকের লোকসভার যে কেন্দ্র নিয়ে আমরা আলোচনা করছি, আপনারা বুঝে গেছেন আজকে লোকসভা কেন্দ্রের নাম মথুরাপুর। এবং মথুরাপুরের মধ্যেই কিন্তু সাগর বিধানসভা, আপনারা প্রত্যেকে জানেন। সেখানকার মানুষজন কি বলছেন, রাস্তাঘাট থেকে শুরু করে, প্রকল্প থেকে শুরু করে, রেলের সম্প্রসারণ থেকে শুরু করে, সেখানকার মানুষজন কি বললেন, কোন দিকে হাওয়া সেখানকার, এবার কি হতে যাচ্ছে, সবটাই আপনারা দেখবেন। আমাদের আজকের টার্গেট হটস্পটের লোকেশন মথুরাপুর। মথুরাপুর নিয়ে কিন্তু আমাদের প্রত্যেকের কৌতূহল, এবার কি হতে যাচ্ছে। আমরা একটু যদি ফ্ল্যাশব্যাকে যাই, সেখানকার এমপি যিনি আছেন চৌধুরী মোহন জাটুয়া, সিএম জাটুয়া, তিনিও কিন্তু এবার টিকিট পাননি, ভোটে লড়ছেন না এবার। আমরা যদি দেখি 2024-এ মথুরাপুর থেকে বাপি হালদার, তৃণমূল কংগ্রেস প্রার্থী, তিনি কন্টেস্ট করছেন। তার বিপরীতে বিজেপির প্রার্থী অশোক পুরকাইত এবং ডক্টর শরৎচন্দ্র হালদার, সিপিএম প্রার্থী, জোট প্রার্থী। বুঝতেই পাচ্ছেন হাড্ডাহাড্ডি লড়াই কিন্তু এবার মথুরাপুরে। আমরা যদি একটু ফ্ল্যাশব্যাকে যাই, 2019-এ কি হয়েছিল। 2019-এ চৌধুরী মোহন জাটুয়া, সিএম জাটুয়া 7,26,828টি ভোট পেয়েছিলেন। তিনি জিতেছিলেন প্রায় কনভিন্সিং মার্জিন, 2 লাখের ওপর মার্জিন ছিল, 2,03,974। শ্যামাপ্রসাদ হালদার 2019-এ বিজেপি প্রার্থী ছিলেন, তিনি পেয়েছিলেন 5,22,854টি ভোট। এবং শরৎচন্দ্র হালদার 2019-এও তিনি প্রার্থী ছিলেন সিপিএমের, তিনি পেয়েছিলেন 92,417, 1 লাখ ভোটও তিনি পাননি। এইবার কিন্তু শরৎচন্দ্র হালদার আবার প্রার্থী হয়েছেন, এবার জোট প্রার্থী হয়েছেন। এবং বাপি হালদার তৃণমূল প্রার্থী এবং অশোক পুরকাইত বিজেপি প্রার্থী। মথুরাপুরের অন্তর্গত তৃণমূলের গড়, আগেই বলেছি দক্ষিণবঙ্গ মানে কিন্তু তৃণমূলের গড়। মথুরাপুরে পাথর প্রতিমা, কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার, মগরাহাট পশ্চিম, সব জায়গায় কিন্তু তৃণমূলের পতাকা উঠছে। এখানে বাঁধ ভাঙন একটা বড় ইস্যু, রাস্তাঘাটের কাজ একটা বড় ইস্যু, রাস্তার কাজ হয়েছে কি সম্প্রসারণের একটা বড় ইস্যু। তার থেকে বড় কথা, এখানকার এমপি সিএম জাটুয়াকে কতবার সেখানকার মানুষজন দেখেছেন, সবটাই দেখব। কিন্তু ওভারঅল স্ট্যাট দেখে, ডেটা দেখে মনে হচ্ছে যা, মথুরাপুরে কিন্তু এবার লড়াই হচ্ছে। মথুরাপুর লোকসভা নিয়ে কিন্তু আপনারা দেখলেন, ডেটা দেখলেন এবং হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত। বাপি হালদার, অশোক পুরকাইত এবং ডক্টর শরৎচন্দ্র হালদার জোট প্রার্থী। ভোট কিন্তু এবার ভাগ হচ্ছে না, জোর লড়াই। কিন্তু 2019 থেকে 2024-এ সেখানকার মানুষজন বলছেন সিএম জাটুয়া কাজ করেছেন, কিন্তু তাকে দেখা যায়নি, এলাকায় কম দেখা গেছে। কিন্তু ম্যাক্সিমাম মানুষজনের সঙ্গে আমাদের প্রতিনিধি, আমার সহকর্মী যখন কথা বলেছেন, সেখানকার মানুষজন বলেছেন রাস্তার কাজ কিন্তু হয়নি খুব একটা। টোটো চালক থেকে শুরু করে
গৃহস্থ বাড়ি থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশার মানুষজনের সাথে কিন্তু কথা বলেছেন আমাদের প্রতিনিধি, এবং তারা বলছেন চাকরি দুর্নীতি কিন্তু একটা বিশাল ইস্যু। অর্থাৎ কি ভেবে তারা ভোট দেবেন এবার, এবং কি কাজ হয়েছে 2019 থেকে 24, পাস মার্কস কি পাচ্ছেন সিএম জাটুয়া, সেখানকার মানুষজন কি পেয়েছেন আর কি চাইছেন আপনাদের সামনে। নদীর ধারে বাস, দুঃখ 12 মাস, এই উপমাটা একেবারেই যথার্থ দক্ষিণ 24 পরগনা জেলার অন্তর্গত মথুরাপুর লোকসভা কেন্দ্রের জন্য। তার কারণ বর্ষা এলেই এখানে মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে নদীর জল ঘরবাড়ি কৃষিজমিতে ঢুকে পড়ায়। এই লোকসভা কেন্দ্র মূলত জল জঙ্গলে ঘেরা। এখানকার দুটো বিধানসভা, সাগর এবং পাথর প্রতিমা, এই দুটো বিধানসভায় নদ নদী দ্বারা বেষ্টিত। এখানকার মানুষের মূলত জীবিকা ধান, পান এবং মাছ চাষ, এছাড়াও সমুদ্রে মাছ ধরা। তাই এখানকার মানুষ কোন কোন বিষয় মাথায় রেখে এবারে ভোট দেবেন, কি ভোটের প্রত্যাশা রয়েছে তাদের, চলুন সরাসরি শুনবো তাদের মুখ থেকেই। মথুরাপুরবাসী এবার কোন কোন বিষয় মাথায় রেখে ভোট দেবে? মথুরাপুরবাসী যে শিক্ষা দপ্তরে দেখুন তো যে অবস্থা, আর এইসব বিষয় নিয়ে তো ভোট হবে। এইসব জায়গা যা হচ্ছে তো নতুন করে কিছু যে বলবো যে এইটা নিয়ে ওটা নিয়ে, সেটা তো কিছু বলার জায়গা নেই। সে মানুষ তো বিবেচনা করে রেখে দিয়েছে। মাস্টাররা সব তো চলে যাবে, জেলে গেছে এক ধরনের, সেই হিসাবে ভোট হবে, আর কি হবে। কি চাইছেন এবার ভোটে, আপনাদের প্রত্যাশা কি? প্রত্যাশা তো যে নতুন পরিবর্তন হোক, কিছু এরকম সবাই মানুষ চাইছে। এখন কতটা কি হয় মানুষ জনগণ রায় দেবে। এখানে তো সাংসদ ছিলেন চৌধুরী মোহন জাটুয়া, কিরকম কাজ হয়েছে এলাকায়? মোটামুটি কাজ করেছে, উনি আসতো কম, কাজ করেছে। এবার যাকে তৃণমূল প্রার্থী করেছে বাপি হালদার, প্রার্থী হিসাবে সে কিরকম? ওনার সম্বন্ধে ব্যাকগ্রাউন্ড আমার জানা নেই, যেটা জানা নেই আমি তাকে বলবো যে হ্যাঁ জানি তাই জানি, আমার ভালোভাবে জানা নেই, সেটা বলতে পারবো না। আর বিজেপি যাকে প্রার্থী করেছে অশোক পুরকাইত, তিনি কেমন? মাস্টারমশাই এই পর্যন্ত জানি, উনি মাস্টারমশাই এই পর্যন্ত জানি, এছাড়া ব্যাকগ্রাউন্ড ওনাকে ততটা ক্লিয়ার জানা নেই। গত 5 বছরে কিরকম কাজ হয়েছে এলাকায়? রাস্তার অবস্থাটা দেখো কী হচ্ছে, রাস্তার লোক চলতে পারছে না, কাজটা কী হচ্ছে, রাজদিঘি অঞ্চলে কোনো কাজ হচ্ছে না। কি চাইছেন এবার আপনারা ভোট? রাস্তাঘাট সারার জন্য চাইছি, অন্য কী চাইছি। সরকারি সুযোগ সুবিধাগুলো ঠিকমতো পৌঁছেছে? হ্যাঁ, সরকারি সুযোগ ঠিক হয়েছে। আমাদের যা রাস্তার কন্ডিশন, মানে রাস্তায় খুব বড় বড় ডোবা হয়ে গেছে, রাস্তায় কোনো কাজ হচ্ছে না। এটা কোম্পানি থেকে আটেশ্বর পর্যন্ত আমাদের এখানে এই রাস্তাটা এখন নিয়ে প্রত্যেক মানুষের মনে একই কথা, এই রাস্তাটাই মোটামুটি হলে খুব ভালো হয়। এখানে তৃণমূল যাকে প্রার্থী করেছে বাপি হালদার, কেমন প্রার্থী হিসাবে? এখন তো প্রার্থী হিসাবে দাঁড়িয়েছে, এখন তো উনি তো এখন কোনো তো এতে যায়নি, গেলে তাও বোঝা যাবে কীরকম কাজ করছে না করছে। 5 বছরে কেমন কাজ হয়েছে? চৌধুরী মোহন জাটুয়া কেমন কাজ করেছে? চৌধুরী মোহন জাটুয়া এখানে তো কোনো কাজ হয়নি বলে তো আমার তো মনে হয় এখানে কোনো কাজ হয়নি। এবার মথুরাপুরে ভোটের হাওয়া কীরকম? তৃণমূল কংগ্রেস। আমাদের মথুরাপুর লোকসভা কেন্দ্রে বাপি হালদার বিপুল ভোটে জিতবে। কীরকম ভোটে জিতবে বলে আপনারা মনে করছেন? প্রায় 3 লক্ষ ভোটে জিতবে। এখানে 5 বছরে কীরকম কাজ হয়েছে? কাজ মোটামুটি হয়েছে, খুব ভালো, খারাপ না। কয়েকটা কাজ একটু খারাপ হয়ে আছে, কিন্তু বাকি অন্যান্য কাজ ভালো আছে। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে একটা বিরতি নেওয়ার। বিরতির পর যখন ফিরে আসবো টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, সঙ্গে থাকুন। সিএম জাটুয়াকে কেন দেখা যায়নি, এটা কিন্তু খুব বড় প্রশ্ন। কিন্তু তার কাজ কিন্তু কিছুটা হলেও তিনি করেছেন, সেখানকার মানুষজন সেরকমই কিন্তু বলছে। অর্থাৎ মথুরাপুর অন্তর্গত কাকদ্বীপ, সাগর, কুলপি, রায়দিঘি, এই সমস্ত বিধানসভায় যেখানে আমাদের প্রতিনিধি আমার সহকর্মী গেছেন, কথা বলেছেন, তারা কিন্তু বলেছেন। কিন্তু এইখানকার মানুষজনদের একটা বড় ইস্যু কিন্তু দুর্নীতি। টাকার পাহাড় পাওয়া গেছে শাসক দলের নেতা, নেত্রী, মন্ত্রীর বাড়ি থেকে, এবং তারা কিন্তু জেলে এই মুহূর্তে। এটা কিন্তু একটা ইস্যু এখানকার মানুষজন বলছেন। রাস্তার কাজ, টোটো চালক বলছেন রাস্তার কাজ কিন্তু হয়নি। জলের কাজ, এখানে জলের একটা সমস্যা আছে, সে কাজও কিন্তু অসম্পূর্ণ তাদের বক্তব্য। আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু কাজ হয়েছে, সিএম জাটুয়া কিন্তু কাজ হয়েছে, কিন্তু তার প্রেজেন্স, তার উপস্থিতি কিন্তু কম। কেন কম, কেন কাজ হয়নি? এবং সেখানকার লোকাল যারা
নেতা নেত্রী আছেন তৃণমূল, বিজেপি এবং জোটের সিপিএম কংগ্রেসের, তারা কি বলছেন, কি স্ট্র্যাটেজিতে তারা এবার 2024-এ মথুরাপুর লোকসভায় ভোট হবে। সেখানকার মানুষজন, বিশেষ করে ঘূর্ণিঝড় যখন হয়, বৃষ্টি যখন হয়, বিশেষ করে সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার এই সমস্ত এলাকার মানুষজন প্রচণ্ডভাবে এফেক্টেড হয়, একদম সাগরের কাছে যেহেতু। সেখানকার মানুষজন কি পেয়েছেন আর কি চাইছেন আপনাদের সামনে। এই লোকসভা কেন্দ্রের মধ্যে বকখালি, ফ্রেজারগঞ্জের মতো পর্যটন স্থল রয়েছে, রয়েছে গঙ্গাসাগরের মতো তীর্থক্ষেত্র। প্রতি বছরই এখানে যেরকম পর্যটকরা আসেন, সেরকম গঙ্গাসাগরেও ভিড় জমান তীর্থযাত্রীরা। এই পর্যটন এবং তীর্থক্ষেত্রগুলোকে ঢেলে সাজিয়েছে রাজ্য সরকার। এবার লোকসভা নির্বাচনে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার ডিভিডেন্ড কতটা তুলতে পারে, এখন সেটাই দেখার। কোন কোন বিষয় মাথায় রেখে এবার ভোট দেবেন? সব দিকে ভেবেই ভোট দেবো। মথুরাপুরে এবার ভোটের ইস্যু কি? টিএমসি ছাড়া কোনো কথাই নেই। এরকম কাজ হয়েছে এখানে? মোটামুটি ভালো হয়েছে। রাস্তাঘাটগুলো ঠিকঠাক কাজ হচ্ছে না। বর্ষাকালে সমস্যা হয় না, বর্ষাকালের সমস্যা, রাস্তাঘাটে চলাফেরা করা খুব সমস্যা হয়। আমাদের সাগরে বাড়ি, কিছু কিছু কাজ হয়েছে, কিছু কিছু কাজ হয়েও নেই, না হওয়ার মতো। জল যাচ্ছে পাইপের সাইড দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, নলকূপ নতুন বুঝছে কিন্তু জল উঠেনি। কাজ রাস্তাঘাট খুব ভালো হয়নি, মোটামুটি হচ্ছে, কিছু কিছু বাকি থেকে যাচ্ছে, এরকম হচ্ছে। একটা রাস্তাকে 4 বার দেখায় কিন্তু কোনো কাজ হয়নি। না, চাষিরা এখন প্রথমে গোছে 50টা করে পানের গোছে দিত, 50টা হিসেবে বিক্রি হতো। পরপর চাষিরা হচ্ছে 1-2টো করে পান বেশি দিল, দিতে দিতে এখন গোজের কন্ডিশন এমন হয়ে গেছে 250 থেকে 300টা গোজে দিতে হয়। হ্যাঁ, তারপরেও পানের রেট নেই। তার জন্য মানে সরকারিভাবে এর জন্য নানা রকম কমপ্লেন করা হয়েছে। নবান্নেও গেছিলো কিছু চাষি, এই পান চাষের যে চাষিরা যে উপকার পাবে তার জন্য কোনো ব্যবস্থা এখনো অবধি গ্রহণ করা হয়নি। এটাই, এই যে ব্যবসাটা চলছে এর উপরে সরকার ট্যাক্স পাচ্ছে, কিন্তু সরকার এর উপরে কোনো উপকার করছে না। বলছি, পানটাকে যদি কৃষিজাত দ্রব্য হিসেবে আপনার দেওয়া হয়, গুরুত্ব দেওয়া হয়, তাহলে খুব ভালো হয়। নাহলে সমস্যা হচ্ছে, এটা যদি করা হয় তাহলে আমাদের ক্ষেত্রে সুবিধে আছে, চাষিদের ক্ষেত্রেও আমাদের ক্ষেত্রেও। তাহলে গভর্নমেন্টের মানে একটা স্বীকৃতি পেলো, এটা তো মানে কাঁচামাল, তাহলে ভালো হয়। এটা এলাকায় কীরকম কাজ হয়েছে গত 5 বছরে? কাজ সুন্দর হয়েছে, আপনার রাস্তা থেকে শুরু করে কারেন্ট, বাড়ি বাড়ি যেটা জলের লাইন, সমস্ত কিছু কাজ খুব সুন্দর। কাজের দিক দিয়ে বলতে গেলে কোনো খামতি নেই। আমার বাড়িতেও জলের লাইন চলে গেছে, বিদ্যুৎ তো কোনো সমস্যা নেই। রাস্তা, প্রত্যেকটা রাস্তা যেটা সিঙ্গেল সোলিং ছিল ডবল সোলিং হয়েছে, প্লাস আপনার ঢালাই রাস্তা হয়ে গেছে, এদিক দিয়ে কোনো সমস্যা নেই। সরকারিভাবে যে জিপিএস, গিফটার, ফিশ ফাইন্ডার, বিভিন্ন রকম উন্নত মানের জিনিস লাগানোর ফলে আমরা অনেকেই মৃত্যুর হাত থেকে রক্ষা পাচ্ছি, বা ঝড় দুর্গম থেকে আমরা অনেকেই মানে আগে থেকে সতর্ক হয়ে যাচ্ছি। মালিক দিলেও সরকার থেকে অনেক সুবিধা সুযোগ আছে, বা এই যে ঝড় পড়ছে, যে সারাদিনের মধ্যে ওই জিনিসটা দেখলে আমরা অনেক সাহস পাই, বা সন্ধ্যার মধ্যে যে এই ধরো 20 কিলোমিটার রাস্তা এই সময়ের মধ্যে আমরা কুলে পৌঁছে দিতে পারি। আমার দিদির যে সমস্ত প্রকল্পগুলো, ওগুলো আমাদের পুঙ্খানুপুঙ্খভাবে সবাই আমরা সমস্ত স্তরের মানুষ পাচ্ছে, ওদিক দিয়ে আমাদের কোনো অসুবিধা নেই। পানীয় জলের কাছ থেকে আরম্ভ করে রাস্তাঘাট, আলো, বিদ্যুৎ, সমস্ত কিছু, রেশন, যাবতীয় যে আমার দিদির যে প্রকল্প, প্রত্যেকটা প্রকল্প একটা বাড়িতে আপাতত 8-10টা করে প্রকল্প আমরা পেয়েছি। আচ্ছা, এখানে যে মৎস্য বন্দরটা আছে, সেই মৎস্য বন্দরের পরিকাঠামো ঠিকঠাক আছে? দেখুন, মৎস্য বন্দর অনেক দিন আগে তৈরি হয়ে গেছে, এইবার সেগুলো কিছু কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। রাস্তাঘাট যেমন বিল্ডিং কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, এইবার আবারও সেগুলো কিছু কালেকশান করে কিংবা সরকারের দান অনুদান এলে ওই সব বিল্ডিংগুলো হবে, বা রাস্তাঘাট বা পানীয় জলের বা আলোর যে সমস্ত কিছু সমস্যা আছে এগুলো হয়ে যাবে। আমাদের এখানে ইউনিয়ন আছে, ইউনিয়নের দাদারা সব, তাদের মাধ্যমে এই কাজগুলো হবে। এখানে কোনো সমস্যা আছে কি?
এখানে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই খালটা যদি আরও ডিপ না হয় এরপরে এই হারবারে কোনো ট্রলার আসতে পারবে না। এই কোটাল ছাড়া মরানিতে কোনো ট্রলারই আসতে পারবে না। দ্বিতীয় কথা হচ্ছে এখানে একটা হিমঘর আছে, হিমঘরটা জানি না কী কারণে বন্ধ আছে না চালু আছে সেটাও আমরা জানি না। আমরা যদি সবাই এক সমানে মাছ নিয়ে আসি আড়তে যদি আমরা পাঠিয়ে দিই, পাইকারিরা তার ইচ্ছে মতন দাম করে তারা নিজেদের পকেটটা নিয়ে নেয়, কিন্তু আমরা যে কষ্ট করে মাছটা ধরে আনছি আমাদের কোনো লাভ নেই। মাছ বেশি আসলেও লস, কম আসলেও লস। 100খানা ট্রলার যদি আমরা মাছ আনি, ওই মাছটা যখন মার্কেটে নিয়ে যাই, মার্কেটে ওই পাইকাররা তাদের ইচ্ছা মতন 100 টাকার মাছকে আমাদের তখন 50 টাকায় ওরা কিনে নেয়। কেননা আমরা তো কাঁচা মাছ ধরি, ওই মাছগুলো যে একদিন রেখে দিলে তারপর দিন তো আর ওই মাছগুলো তো নষ্ট হয়ে যায়। বাধ্যগত আমাদের ওই 100 টাকার মাছ ওই পাইকারদের আমাদেরকে 50 টাকায় বাধ্যগত দিয়ে আসতে হয়, কিন্তু ওখানে আমাদের বহু লাখ লাখ টাকা আমাদের লোকসান হয়ে যায়। আমাদের একটা ট্রিপ ঘুরে আসতে 2 লাখ টাকা খরচ। ওখানে যে মাছ এনেছিলাম সেখানে দেখা গেল যে ওই মাছটা সলিড দাম পেলে আমরা দেখা গেল 2 লাখ টাকা বিক্রি হতো। বাধ্যগত আমাদের ওই মাছটা এই 50 টাকা করে বিক্রি করলে ওই 1 লাখ টাকা হচ্ছে, কিন্তু 1 লাখ আমাদের ডেবিসিট হয়ে যাচ্ছে। এখানে আমরা গরিব দুঃখী মৎস্যজীবীরা মার খাচ্ছি। মথুরাপুরে তৃণমূলের সবুজ দুর্গে পদ্ম ফোটাতে মরিয়া গেরুয়া শিবির, কিন্তু শেষ পর্যন্ত কি হবে, কার মুখে ফুটবে হাসি, তার জন্য অপেক্ষা করতে হবে 4 জুন পর্যন্ত। ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি বাংলা, মথুরাপুর। টার্গেট হটস্পটের সময় হয়ে গেছে বিরতি নেওয়ার। বিরতির পর যখন ফিরে আসবো টার্গেট হটস্পটের পরবর্তী অংশ, সঙ্গে থাকুন। মথুরাপুর নিয়ে কিন্তু আমরা প্রত্যেকেই অর্থাৎ রাজনৈতিক মহল কিন্তু অধীর আগ্রহে তাকিয়ে আছে যে মথুরাপুরে এবার কি কোনো টার্ন অ্যারাউন্ড হতে যাচ্ছে, অর্থাৎ বাপি হালদার, অশোক পুরকাইত এবং ডক্টর শরৎচন্দ্র হালদার খুব নেক টু নেক ফাইট। টার্ন অ্যারাউন্ড এই জন্যই বললাম, তাহলে শরৎচন্দ্র হালদার যদি বাম এবং কংগ্রেসের ভোট এক বাক্সে পড়ে, অশোক পুরকাইত কি এখান থেকে বার করে নেবেন সিট, নাকি বাপি হালদার তৃণমূল কংগ্রেস প্রার্থী জিতবেন? তিনি কিন্তু প্রথমবার দাঁড়িয়েছেন, সিএম জাটুয়া দাঁড়াননি ভোটে। সেখানকার রাজনৈতিক প্রেক্ষাপট কি, ভোট অ্যানালিসিস কি, বিশেষ করে মানুষজন যেখানে কমপ্লেন করছেন, অভিযোগ করছেন রাস্তার কাজ হয়নি, এমপিকে কম দেখা গেছে, সেখানকার মানুষজনের কিন্তু অনেক অভাব অভিযোগ। রাজনৈতিক বিশ্লেষকের বিশ্লেষণ কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট, যে সেখানকার ভোট ব্যাংক কোন দিকে যাবে, ভোট স্প্লিট না হলে কে ডিভিডেন্ড পাবে, সেখানকার মানুষজনের অভাব, সিএম জাটুয়াকে কম দেখা যাওয়া কি সত্যি প্রভাব ফেলতে পারবে? অর্থাৎ সাগর, কুলপি, রায়দিঘি, মন্দির বাজার এবং মগরাহাট এই অঞ্চলে, কাকদ্বীপ, পাথর প্রতিমা, এই সমস্ত অঞ্চলের মানুষজন বিশেষ করে যখন ঝড় জল, ঘূর্ণিঝড় হয়, প্রচণ্ডভাবে এফেক্টেড হয়, এখানকার মানুষজনদের অভাব অভিযোগ শুনে কি বলছেন রাজনৈতিক বিশ্লেষক আমাদের আপনাদের সামনে। আমরা নির্বাচনী মনস্তত্ত্বের যে সমীক্ষা, সেখানে বলে থাকি যে প্রতি 4 জন অন্তর একজন, অর্থাৎ 4 জনের ক্ষেত্রে নিরিখে একজন, অর্থাৎ বলা যায় যে 72 ঘন্টার যে কার্যকলাপ তার দ্বারা প্রভাবিত হয়। একেই আমরা বলে থাকি যে জনসাধারণের, এটাকেই বলা হয় ফ্লোটিং ভোট। আর এই ফ্লোটিং ভোটের সুইংয়ের ওপর অনেক কেন্দ্রের নির্বাচকদের ভাগ্য নির্ধারণ করে। উত্তর অপেক্ষা করছে অতি সম্প্রতি ভোটের কয়েকদিন আগে ঘটে যাওয়া যে প্রাকৃতিক বিপর্যয়, অর্থাৎ এই প্রাকৃতিক বিপর্যয় কিন্তু সুন্দরবনের মানুষদের এক প্রতি বছরই যে নিত্য নৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাই নিত্য নৈমিত্তিক বিষয়ের নিরিখেই বলা যায় যে এই প্রাকৃতিক বিপর্যয়কে কেন্দ্র করে, ত্রাণ বিলিকে কেন্দ্র করে, পাকা ঘরকে কেন্দ্র করে নদীবাঁধ ভেঙে যাওয়ার সমস্যা এবং তাদের দুর্গতদের পাশে কারা কিভাবে সারা বছর থাকছেন বা কিভাবে তারা ভোটের নিরিখে তার উত্তর দেওয়ার যেন যোগ্য টাইম যেন বোঝা যায়, এটাই। তৃণমূল কংগ্রেস যেমন ভোটারদের ক্ষেত্রে চেষ্টা করছেন তার দুর্গের অটুট রাখার জন্য, তার যে জনকল্যাণমুখী প্রকল্পগুলো আছে, বিশেষত এখানে মনে রাখতে হবে 57% মহিলার নিরিখ, অর্থাৎ মহিলাদের বিভিন্ন জনকল্যাণকর কর্মসূচির সুফল, ডিভিডেন্ড ভোট বাক্সে কতটা আবার তৃণমূলে পড়ছে, সেটা এক বিরাট ব্যাপার।
সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলের ভোট আগের মতোই তৃণমূল তার নিজের ভোট ব্যাংকে তুলে আনতে পারবে কিনা, এবং অন্যদিকে নতুন চ্যালেঞ্জ হিসাবে নতুনভাবে থাবা বাড়িয়েছে বিরোধী শক্তি হিসাবে বিজেপি, অর্থাৎ যার অস্তিত্বের প্রমাণ হয়তো আজ থেকে 10 বছর আগেও এই অঞ্চলগুলোতে মাইক্রোস্কোপিক ছিল। সেখানে বলা যায় বিজেপির আমূল প্রচেষ্টার ফলে সাংগঠনিক শক্তি কিন্তু অনেক কলেবরে বেড়েছে। অর্থাৎ কেউ একে বলতে পারেন যে হিন্দুত্বের তাস খেলে, সাম্প্রদায়িক বাটোয়ারার তাস খেলে, কিন্তু একসত্রে বলা হয় যে ভোটযুদ্ধের ক্ষেত্রে বিভিন্ন জন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তাদের রণকৌশল ঠিক করে। তাই এই রণকৌশলের নিরিখে, সাংগঠনিক ক্ষমতার নিরিখে যদিও তৃণমূল 2001-এর বিধানসভার পরিসংখ্যান অনুযায়ী প্রতিটা বিধানসভাতেই এগিয়ে আছে, পঞ্চায়েতের ভোটে তারা এগিয়ে আছে, এক কথায় বলা যায় দুর্গ। অপোজিশন হিসাবে বিজেপি যে জায়গায় এখানে তাদের যে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে, দেখা যাক আগামী দিনের লোকসভা কেন্দ্রের এবং যে সমস্যাগুলোর কথা বললাম, যে সমস্যাকে কেন্দ্র করে যে রাজনৈতিক চাপানুতর চলছে, সেই ক্ষেত্রে মানুষ তার দৈনন্দিন জীবনের দুঃখ দুর্দশার ক্ষেত্রে, দৈনন্দিন জীবনের যে চাওয়া পাওয়ার ক্ষেত্রে কতটা এই ভোট বাক্সে তাদের প্রতিফলন বজায় রাখে, নাকি তারা আস্থা রাখে যে শাসক তৃণমূলের ক্ষেত্রেই, যে তাদের যে সারা বছরের ক্ষেত্রে যে ধরনের, আমি বারবার বলছি, ডোল পলিটিক্সের ওপরই আস্থা রাখবে, না পরিবর্তনশীলতার দিকে ঝুঁকবে। এর মাঝেই বলা যায় মথুরাপুর কেন্দ্র এক চমকপ্রদ এবং নির্বাচনী কেন্দ্র হিসাবে আমাদের সামনে লোকসভা ভোটের শেষ পর্বে এক আকর্ষণীয় কেন্দ্র হিসাবে ধরা দিতে চলেছে। রাজনৈতিক মহল মনে করছে মথুরাপুর কিন্তু এবার তৃণমূলের কাছে একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে, যেহেতু সেখানকার মানুষজনদের কাছে কিন্তু দুর্নীতি একটা বড় ইস্যু। তারা যা বলেছেন আমাদের ক্যামেরার সামনে, আমার সহকর্মীকে যা বলেছেন, কিন্তু পাশাপাশি সেখানকার মানুষজন এটিও বলছেন যে সেখানকার এমপি কিন্তু ভালো কাজ করেছেন। শাসক দল তৃণমূল কংগ্রেস কিন্তু এবার এখানে 3 লাখের ওপর মার্জিনে জিতবে, মানে কনভিন্সিং ভিক্টরি হবে। আপনারা সবটাই শুনেছেন মথুরাপুরের মানুষজন কি বলেছেন, দুর্নীতি এখানে কত বড় ইস্যু, এবং বিভিন্ন সম্প্রদায়ের মানুষ, বিভিন্ন পেশার মানুষ এখানকার তাদের কি বক্তব্য 2019 থেকে 24 পর্যন্ত তাদের এমপি কাজ নিয়ে, এবং 2024-এ কী ইস্যুস নিয়ে এবং কী পয়েন্টস নিয়ে তারা ভেবে ভোট দেবেন, সবটা কিন্তু আপনারা জেনেছেন। এবং ভোট স্প্লিট না হলে, যেহেতু জোট হয়েছে এবার, সেক্ষেত্রে শরৎচন্দ্র হালদার কতটা ভোট, অর্থাৎ বামের ভোট বামের বক্সে আনতে পারবেন, এবং তার ডিভিডেন্ড কি অশোক পুরকাইত পাবেন, নাকি বাপি হালদার কেক ওয়াক ভিক্টরি পাবেন, এদিকে কিন্তু রাজনৈতিক মহল তাকিয়ে আছে, আমরাও তাকিয়ে আছি। এবং আমরা যা বুঝলাম তাতে কিছুটা অ্যাডভান্টেজ তৃণমূল হলেও লড়াই কিন্তু হবে মথুরাপুরে, এইটুকু কিন্তু আমাদের ওভারঅল সিনাপসিস বলা যায়, কনক্লুশন বলা যায়, আমরা যা বুঝতে পারলাম এখানকার থেকে। এখন আমাদের তাকিয়ে থাকতে হবে 4 জুন যখন ইভিএম মেশিন খোলা হবে, সেখানকার মথুরাপুরের কি চিত্র, অর্থাৎ সেখানকার মানুষের রায়, মানুষ কি বলছেন, আমরা আপনাদের সামনে কিন্তু তুলে ধরতে পারবো এবং আপনারা জানতে পারবেন। টার্গেট হটস্পট আজ এ পর্যন্তই। এইভাবে কিন্তু টার্গেট হটস্পট এগিয়ে চলবে, আরও বিভিন্ন লোকসভা কেন্দ্রে আমরা যাব এবং সেখানকার মানুষজন, অর্থাৎ আপনারা, আপনাদেরই অনুষ্ঠান ইলেকশন ওরিয়েন্টেড প্রোগ্রাম, আপনাদের অভাব, অভিযোগ, মান অভিমান, কি চাইছেন, কি পেয়েছেন, কি পাননি, কীভাবে ভোট দেবেন, কাকে দেখতে পেয়েছেন গত 5 বছরে 19 থেকে 24 আপনার এমপিকে, তিনি পাস করছেন কিনা, সব কিছুই কিন্তু আপনাদেরকে নিয়েই। এবং আমরা চাইবো আপনারা আরও কমেন্ট করুন এবং আরও আপনাদের মতামত জানান, যাতে আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারি। চেষ্টা করব ম্যাক্সিমাম প্রশ্নের আপনাদের উত্তর দেওয়ার আমাদের সোশ্যাল মিডিয়াতে। আমাদের পরবর্তী পর্বে আমরা অন্য একটি কোনো কনস্টিটিউয়েন্সিতে যাব, সেখানকার মানুষজনের সাথে কথা বলে কিন্তু সেখানকার চিত্র তুলে ধরব। ভালো থাকবেন, আর আপনাদের চোখ থাকুক শুধুমাত্র ট্রাইব টিভি বাংলার পর্দায়, বাংলার আপন।